যে দল বর্তমানে নাকি শূন্য, যে দল পশ্চিমবঙ্গে ১৯৭৭ সাল পর্যন্ত শাসন ক্ষমতা চালিয়েছে, মাঝখানে কিছুটা উলটপলট হয়েছে, ভারতবর্ষ শাসন ক্ষমতা চালিয়েছে দীর্ঘদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরী। তার বাবাও এই পশ্চিমবঙ্গে বহু পুরনো কংগ্রেস নেতা। পূজা রায়চৌধুরীর বাবা চাকদার রূপকার ছিলেন। কথা বলবো তার সঙ্গে। তিনি হাতের তালুর মতোই কংগ্রেসটাকে চেনেন, কিন্তু বর্তমানে এই তৃণমূল শাসন ক্ষমতায় আসার পর একের পর এক ধর্ষণ, তামান্না খুন থেকে আরজিকর, কসবা থেকে কালীগঞ্জ, একাধিক ঘটনা ঘটে গেছে। এই পুরো রাজ্যে কি চলছে বলুন তো? সদ্য যদি এই বিজেপির এই ঘটনাটা দেখে, রাজ্য সভাপতির ঘটনা। দেখুন, আপনি সেটা বিজেপির আজকে তামান্না খুন আপনি বললেন, তো সেইখানে তো টিএমসিও চলে এসছে। হোয়াট এভার, যে আজকে রাজ্য সভাপতি আপনি যেটা মিন করতে চাইলেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর দেখছি। প্রথম রাজ্য সভাপতি হওয়ার পরে আমরা তার আপনাদের চ্যানেলে, মানে ইলেকট্রনিক মাধ্যমে বলুন, ডিজিটাল মিডিয়াতে আমরা তাদের অনেক খবর ভাইরাল হয়েছে, অনেক রকম ভিডিওস ভাইরাল হয়েছে, অনেক রকম অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে। এখন কোথাও একটা আমাদের মনে হয় রাজনীতিটা এমন জায়গায় এসে পৌঁছেছে। একটা টাইম ছিল যখন রাজনীতিতে ক্রিম পিপল অফ দ্য সোসাইটিরা তারা রাজনীতিটা করতো। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, সেটা পন্ডিত জওয়াহরলাল নেহরুজি বলুন, বা যারাই করতেন একটা সময়, রাসবিহারী বসু, হ্যাঁ, চিত্তরঞ্জন দাস, মানে এই নামগুলো আপনি দেখুন, এক একজন প্রেসিডেন্সি কলেজে পড়া। আর আজকে আপনি নামগুলো দেখুন, প্রেসিডেন্সি জেলখানা, হ্যাঁ, সেটা ববি হাকিম হোক, কি সেটা অনুব্রত হোক, সেটা মানে আমরা তো কার কার নাম নেব, পার্থবাবু শিক্ষামন্ত্রী, মানে সবাই তো জেলে আজকে। আর বিজেপি এমন একটা দল, পুরোটাই সাম্প্রদায়িক দল, শুধু হিন্দুত্ব ছাড়া কথা বলে না, মনুবাদে বিশ্বাসী, যারা মহিলাদের সম্মান দেয় না। বরাবর আমরা দেখেছি এই জমানায় 2014 পরে এত অত্যাচার মেয়েদের উপর হচ্ছে, যে মেয়েদের মানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকেও ছাড়া হচ্ছে না। আমরা ইউপিতে দেখেছি, অনেক রকম ঝামেলা দেখেছি, অত্যাচার দেখেছি, মণিপুর দেখেছি। আপনি মানে দেশের এমন কোনো জায়গায় পাবেন না যেখানে কোনো মেয়ে অত্যাচারিত হয়নি। আজকে ইউপির মতো বাংলার অবস্থা হয়ে গেছে। একটা কোথাও জানেন তো মিল আছে। আমি একটা আপনাকে উদাহরণ দিই। হাতরাসে যখন ঘটনা ঘটে, সেটা নিয়ে তোলপাড় হয়ে গেল রাজ্য রাজনীতি, পুরো যেখানে পুরো দেশ ব্যাপী একটা ঝড় উঠেছিল। সেখানে সেই হাতরাসে আমাদের রাহুল গান্ধীজি গেছেন, প্রিয়াঙ্কা গান্ধীজি গেছেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়। আমাদের এখানকারই এমপি কাকুলি ঘোষদস্তিরা, উনি গেলেন, ওনাকে খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে উনি বেরিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, আমি গেলাম, বাড়ির লোকের সাথে কথা বললাম, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু আপনাকে আতাতটা বোঝানোর চেষ্টা করছি। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি মণিপুরে ওইটাই জানতে চাইছি। মণিপুরে শুনিনি না, মণিপুরে যখন পুরো মণিপুর জ্বলছে, রাহুল গান্ধীজি গেল, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানকার এই দিদি ডাক্তারবাবু আবার গেলেন, যাওয়ার পরে ওখানে বললেন কি, এসে বাইরে এসে স্টেটমেন্ট, আমি ঘুরলাম, রাজ্যপালের সাথে কথা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। কোথাও একটা মনে হয় না যে টিএমসি বিজেপি, যে এই যে মিলিঝুলি সরকারটা, স্পষ্ট আতাতের সম্ভাবনা কোথাও একটা আছে। তো নইলে এত আতিথেয়তা ওদের জন্য। হ্যাঁ, তো আমার দেখুন, এর মধ্যে যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিকৃত মানসিকতার পরিচয় পাচ্ছি। সভাপতি হয়েছেন, ওনার নামে এক একটা মানে ক্লিপিংস বেরোচ্ছে বা অডিও ক্লিপিংস বেরোচ্ছে। দেখুন, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত জীবন প্রত্যেকটা লোকের থাকে, কিন্তু আমি মোটেও এটা চাই না যে কারোর নামে ওই নাগা সন্ন্যাসী তকমা লাগুক, কি
সে বালিশ কুমার হোক, সে পিসি ভাইপো বা তাদের অন্য পরিচয় যেটা দেয়, বইয়ে লেখা আছে বলছে, কি বইয়ে লেখা না সত্যি কথা আমি কিছু জানি না, হোয়াট এভার। তো আমার বক্তব্য হলো এই যে পরিস্থিতিটা, রাজনীতি নিয়ে কথাবার্তাটা আমার মনে হচ্ছে কম হচ্ছে, কথা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে, এবং সেটা তখনই হয় যখন কোনো গোষ্ঠী কোন্দল থাকে, গৃহকলহ থাকে, মারাত্মক। এই দুটো দলে টিএমসি বলুন বিজেপি বলুন নিজেদের ঘরেরই ঠিক নেই, মানে এর সাথে এর মারামারি দেখবেন, এর নামে বলে দিচ্ছে দেখুন আপনি আমি আমার বাড়িতে কার কাছে টাকা লুকানো থাকবে সেটা আপনি কখন জানবেন, যখন আমি আপনাকে বলবো। মানে আপনি বাড়ির লোক না হলে তো আপনি জানবেন না। আমার কোন বান্ধবীর বাড়ির বাথরুমের মধ্যে টাকা আছে, মানুষের টাকা থাকে সিন্ধুকে, আমি হলে কি বলবো যে স্যারের আলমারিটা যে রেট রেট মারলে বলবো আলমারিটা চেক করুন। বাথরুমে টাকা আছে ওই কথাটা তো একদম আপন লোক ছাড়া কেউ বলতে পারবে না, সেটা বলে দিচ্ছে। হ্যাঁ, তো যখনই তারপরে আমরা দেখলাম যখনই কেউ রাজ্য রাজনীতিতে একটা ভালো জায়গা পেয়ে যাচ্ছে, তখনই তার কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে এই ক্লিপিংস বেরিয়ে যাচ্ছে, এই ভিডিও বেরিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় পলিটিক্সে এসে আমাদেরও একটু সংযত থাকা উচিত, যে আমরা অফিসে কোনো রকম কাজ করব বা নাকি সেটা শুধু ঘর ওরিয়েন্টেড হবে, কারণ ব্যক্তিগত সম্পর্কটা আমার মনে হয় চার দেওয়ালের ভেতরে বাড়িতে রাখলেই ভালো। তো সেইটা আমি অফিস স্পেসেই বা কেন করব, বা অনেকের আগে আমরা বিজেপি নেতাদের ছবি ভাইরাল হতে দেখেছি অনেক মহিলাদের সাথে, এবং শুধু তাই না, আমরা এইরকম অনেক প্রটেস্ট করেছি, কুস্তিগীরদের হেনস্থা হতে দেখেছি বিজেপি নেতাদের হাতে, আমরা এমন কর্ণাটকে দেখেছি, রাবান্নাকে দেখেছি যে অশ্লীল ভিডিও বানাতো। তো এরকম মানে বিজেপির আপনার হাতে ধরে নাম গোনা শেষ হবে না। আমরা যেমন বলি যে এখানে ছোট ঘটনা থেকে বড় ঘটনা হোক, পার্ক স্ট্রিটের ছোট ঘটনা হোক, কি আর যে করে বিশ্বব্যাপী যে ঘটনা সেটা হোক, কি তামান্নার মতো আরো ছোট ঘটনা হোক, কি ল কলেজের মতো বড় ঘটনা হোক, সব জায়গাতে আপনার মনে হয় না কোথাও একটা মাথায় হাত রয়েছে দিদিমণির, যেখান থেকে দোষীরা মুকুব হয়ে যাচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে টিএমসির খাতায় নাম থাকলে দোষীদের ছাড়। ঠিক একই ধারায় বিজেপি চলছে। তো এই যে জিনিসটা আমার মনে হয় রাজনীতিতে এটা হওয়া উচিত না। কারণ দিদিমণিকে যখন সিংহাসনে বসিয়েছিল তখন এখানকার মা বোনেরা যে একটা মহিলা মুখ্যমন্ত্রী অনেক আশা ভাবনা চিন্তা নিয়ে বসেছিল, কারণ উনি স্বপ্ন দেখিয়েছিলেন যে 2011-তে এসে উনি বাংলাটাকে শিল্প 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 দেবেন, কিন্তু শিল্প এলো না বাংলায়, আমরা শিল্পীকে পেলাম, কে আমরা দেখলাম শিল্প শিল্প করতে করতে নতুন শিল্পী হয়ে গেলেন, গান লিখলেন, কবিতা লিখলেন, একটা ছবি আঁকলেন, তারপরে উপন্যাসের রচনা করলেন, আর ভাইপো ভাইয়ের বউদের পকেট মানিতে শিল্পী করে দেবেন। কিন্তু আপনি আমি ওই মুড়ি চপ বিক্রির কথা শোনাতে হবে আমাদের মানে যুবকদের, কেন? তো এই বাংলা রাজ্য রাজনীতিতে আপনার সাথে কথা বলা, যখন সাক্ষাৎকার নিচ্ছি, সাক্ষাৎকারের বিষয় হওয়া উচিত ছিল বেকারত্ব, শিক্ষা, এই সমস্ত নিয়ে আপনার সাথে কথা বলা উচিত ছিল বা দরকারও, সমাজে একটা ভালো বার্তা যাবে। সেক্ষেত্রে কোথাও কোনো রাজনৈতিক দলের গোপন ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, কোথাও দুর্নীতি নিয়ে কথা বলতে হচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রতি বা রাজনীতির প্রতি ভবিষ্যতে ছাত্র সমাজের কাছে কিংবা ইয়ং জেনারেশনের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে না তো? 100 বার পৌঁছচ্ছে। আমরা বরাবর ইন্সপায়ার করি বা বলি আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদের, যারা পড়াশোনা করছো, গ্রাজুয়েশন নিয়েছো, ডক্টরেট করছো, তাদের রাজনীতিতে আসা উচিত। কারণ এখন মানে রাজনীতিটা কিরকম হয়ে গেছে আমি বলছি, এখন অশিক্ষা ক্ষমতার মূল উৎস হয়ে গেছে, পুরোটা অশিক্ষিতরা চালাচ্ছে। কেউ এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট, কেউ বা ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাস আউট, মানে যেগুলো অস্তিত্ব নেই। তো কিন্তু এক একজন ডিলিট ডক্টরেট নিয়ে বসে আছে। দেখুন রাজনীতিটা কারা চালাচ্ছে, কেউ সাইকেল চোর আজকে এমপি, যারা মাছ বেচত আজকে সে এমএলএ হয়ে বসে আছে, গারদ কেটে চলে আসছে। হ্যাঁ,
দুদিন লাপসি খেতে পাঠাচ্ছে, চাঙ্গা হয়ে আবার চলে আসছে। এই তো চলছে রাজ্য রাজনীতি। তো সেখানে যেখানে দাঁড়িয়ে কংগ্রেস বরাবর, দেখুন আমি জাতীয় কংগ্রেস করি বলে বলছি না, আমি একটা জিনিস ছোট থেকে পড়াশোনা করে বই পড়ে জানতে পেরেছি, লড়াইটা আন্দোলনটা যদি কেউ করে থাকে সেটা কংগ্রেস করেছে। আমাদের বলিদানের ইতিহাস, আমরা রক্ত স্নান করেছি ভারতবর্ষকে। আজকে সাবরকরের ইতিহাস হয়তো অনেক বড় করে দেখানো হয়, কিন্তু এই কথাটা আমি বলছি যখন একটা বলে দিই, আজকে দেখবেন যে বাঙালিদের উপর হামলা হচ্ছে, এটা আমি এই কারণে টানছি যে সাবরকর, যাকে নিয়ে আজকে সেলুলার জেলে বড় করে দেখানো হচ্ছে, ভগৎ সিং এর থেকে বেশি উপরে গিয়ে সাবরকরকে, যিনি কিনা মুচলেখা দিয়ে ব্রিটিশ থেকে ছাড়া পেয়েছিলেন। এই কথাটা এই কারণে বললাম, এই ব্রিটিশরাই একটা সময় ছিল যখন এই বাঙালিদেরকে ক্লারিক্যালের জবে রাখতো, নিয়ে যেত। কেন? বাঙালিরা শিক্ষিত, পড়াশোনা জানে, কৃষ্টি সংস্কৃতি বোধ, মানে আমাদের বিচারধারা বলুন বা সবকিছু আমরা একটু এগিয়ে, বলাই হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তো আজকে বাংলা অতটা এগিয়ে ছিল। তো সেই জায়গা থেকে আজকে দেখুন বাঙালিদের উপর কি রকম মর্মান্তিক অত্যাচার হচ্ছে। হোয়াট এভার, আমার বক্তব্য হলো এই যে রাজ্য রাজনীতি বলছেন বা যাই বলছেন, আমি যুবকদের জন্য আজকে যেখানে আমার নেতা রাহুল গান্ধীজি গলা ফাটাচ্ছে, যেখানে আমরা মেহেঙ্গাই, বেরোজগারি, ভুকমারির কথা বলছি, কারণ সত্যি কথাই তো, চাকরি কোথায়? শিক্ষকেরা রাস্তায়, ডাক্তারেরা রাস্তায়, কর্মচারীরা ডিএর জন্য রাস্তায়। হ্যাঁ, আপনি এমন সরকার চলছে দেশে তথা রাজ্যে, আমাদের সমাজের পিলার গুলো চিন্তা করুন, 4টে পিলার বলি আমরা। আজকে আইন, মানে আমি যদি জুডিশিয়ারি বলি, আজকে আমরা দেখেছি টিভির পর্দাতে যে বিভিন্ন জাস্টিসরা বা বিভিন্ন যে আইনজীবীরা এরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, সেই দৃশ্য দেখেছি আমরা। মিডিয়াতে আমরা দেখেছি, যেটা দ্বিতীয় স্তম্ভ আমরা বলি, হবু উকিল ধর্ষণ হচ্ছে, বলবেন না? আরে দেখুন, এটা তো এখন দুর্ভাত। তো এই বাংলা রাজ্য রাজনীতিতে আপনার সাথে কথা বলা, যখন সাক্ষাৎকার নিচ্ছি, সাক্ষাৎকারের বিষয় হওয়া উচিত ছিল বেকারত্ব, শিক্ষা, এই সমস্ত নিয়ে আপনার সাথে কথা বলা উচিত ছিল বা দরকারও। সমাজে একটা ভালো বার্তা যাবে। সেক্ষেত্রে কোথাও কোনো রাজনৈতিক দলের গোপন ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, কোথাও দুর্নীতি নিয়ে কথা বলতে হচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রতি বা রাজনীতির প্রতি ভবিষ্যতে ছাত্র সমাজের কাছে কিংবা ইয়ং জেনারেশনের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে না তো? 100 বার পৌঁছচ্ছে। আমরা বরাবর ইন্সপায়ার করি বা বলি আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদের, যারা পড়াশোনা করছো, গ্রাজুয়েশন নিয়েছো, ডক্টরেট করছো, তাদের রাজনীতিতে আসা উচিত। কারণ এখন মানে রাজনীতিটা কিরকম হয়ে গেছে আমি বলছি, এখন অশিক্ষা ক্ষমতার মূল উৎস হয়ে গেছে। পুরোটা অশিক্ষিতরা চালাচ্ছে। কেউ এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট, কেউ বা ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাস আউট, মানে যেগুলো অস্তিত্ব নেই। তো কিন্তু এক একজন ডিলিট ডক্টরেট নিয়ে বসে আছে। দেখুন রাজনীতিটা কারা চালাচ্ছে? কেউ সাইকেল চোর, আজকে এমপি, যারা মাঝ ব্যস্ত, আজকে সে এমএলএ হয়ে বসে আছে, গারদ কেটে চলে আসছে। হ্যাঁ, দুদিন লাপসি খেতে পাঠাচ্ছে, চাঙ্গা হয়ে আবার চলে আসছে। এই তো চলছে রাজ্য রাজনীতি। তো সেখানে যেখানে দাঁড়িয়ে কংগ্রেস বরাবর, দেখুন আমি জাতীয় কংগ্রেস করি বলে বলছি না, আমি একটা জিনিস ছোট থেকে পড়াশোনা করে বই পড়ে জানতে পেরেছি, লড়াইটা আন্দোলনটা যদি কেউ করে থাকে সেটা কংগ্রেস করেছে। আমাদের বলিদানের ইতিহাস, আমরা রক্ত স্নান করেছি ভারতবর্ষকে। আজকে সাবরকরের ইতিহাস হয়তো অনেক বড় করে দেখানো হয়, কিন্তু এই কথাটা আমি বলছি যখন একটা বলে দিই, আজকে দেখবেন যে বাঙালিদের উপর হামলা হচ্ছে, এটা আমি এই কারণে টানছি যে সাবরকর, যাকে নিয়ে আজকে সেলুলার জেলে বড় করে দেখানো হচ্ছে, ভগৎ সিং এর থেকে বেশি উপরে গিয়ে সাবরকরকে, যিনি কিনা মুচলেখা দিয়ে ব্রিটিশ থেকে ছাড়া পেয়েছিলেন। এই কথাটা এই কারণে বললাম, এই ব্রিটিশরাই একটা সময় ছিল যখন এই বাঙালিদেরকে ক্লারিক্যালের জবে রাখতো, নিয়ে যেত। কেন? বাঙালিরা শিক্ষিত, পড়াশোনা জানে, কৃষ্টি সংস্কৃতি বোধ, মানে আমাদের বিচারধারা বলুন বা সবকিছু আমরা একটু এগিয়ে, বলাই হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তো আজকে বাংলা অতটা এগিয়ে ছিল।
তো সেই জায়গা থেকে আজকে দেখুন বাঙালিদের উপর কি রকম মর্মান্তিক অত্যাচার হচ্ছে। হোয়াট এভার, আমার বক্তব্য হলো এই যে রাজ্য রাজনীতি বলছেন বা যাই বলছেন, আমি যুবকদের জন্য আজকে যেখানে আমার নেতা রাহুল গান্ধীজি গলা ফাটাচ্ছে, যেখানে আমরা মেহেঙ্গাই, বেরোজগারি, ভুকমারির কথা বলছি, কারণ সত্যি কথাই তো, চাকরি কোথায়? শিক্ষকেরা রাস্তায়, ডাক্তারেরা রাস্তায়, কর্মচারীরা ডিএর জন্য রাস্তায়। হ্যাঁ, আপনি এমন সরকার চলছে দেশে তথা রাজ্যে, আমাদের সমাজের পিলার গুলো চিন্তা করুন, 4টে পিলার বলি আমরা আজকে। আইন, মানে আমি যদি জুডিশিয়ারি বলি, আজকে আমরা দেখেছি টিভির পর্দাতে যে বিভিন্ন জাস্টিসরা বা বিভিন্ন যে আইনজীবীরা এরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, সেই দৃশ্য দেখেছি আমরা। মিডিয়াতে আমরা দেখেছি, যেটা দ্বিতীয় স্তম্ভ আমরা বলি। হবু উকিল ধর্ষণ হচ্ছে, বলবেন না? আরে দেখুন, এটা তো এখন দুধ ভাত। ধর্ষণটা কি জিনিস? ধর্ষণের দাম আছে, আপনি জানেন না? ধর্ষণের রেট আছে। 12 বছরের নিচে ধর্ষণ করলে সেই পরিবারকে এরকমই কিছু 20-20 হাজার টাকার উপরে, 18 হলে 50,000। ধর্ষণের রেট বেঁধে দিয়েছে মুখ্যমন্ত্রী। ধর্ষণ নিয়ে কি কথা বলছেন? এটা ছোট্ট ঘটনা, না হয় ল কলেজের মতো বড় ঘটনা। ঘটনা কি হয়েছে তাতে? এই ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়া তাপস পাল ওনাদের দলেরই ছিলেন। আজকে এই রকম মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পাল্লায় পড়ে আমাদের দেশের যারা অভিনেতা, অভিনয় জগতের লোক ছিল, যাদেরকে আমরা সম্মান করতাম, আমরা অভিনেতা উত্তম কুমারকেও দেখেছি মহানায়ক, যাকে এখনো লোকে পুজো করে। অনেক লোক আছে যারা সিনেমা প্রেমী মানুষ, অভিনয় জগৎ আমরা পছন্দ করি। এরকম তো আমরা অভিনয়টাকে এতদিন টিভির পর্দায় দেখেছি, ভালো লেগেছে, কিন্তু ওই অভিনয়টাই যখন দেখি অভিনেতারা এসে আমাদের সাথে করে, জনগণের সাথে অভিনয় করছে, সেটা কিন্তু আর দেখতে ভালো লাগছে না। এই মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী মিলে এতটা নিচে লেভেল নামিয়ে দিয়েছে। আজকে ধর্মতলায় শহীদদের স্মরণ কেউ করছে না। কি করছে? যে আমি তো সাদা শাড়ি পরে ক্যামোফ্লেজ করে থাকতে হবে, নাহলে তো দিদি থাকা যাবে না। সততার প্রতীক এখন লিখতে পারি না, সঠতার প্রতীক। শাড়ির দাম, জুতোর দামও যারা চোর কুনাল বলে দিল। আমার তো যাওয়ার জায়গা নিয়ে এতদিন বলতাম 500 টাকার জুতো, হয়েছিল বলে দিল 14,000 টাকার জুতো। হ্যাঁ, শাড়ি পরি মসলিনের, সেটা এতদিন চালিয়ে দিতাম সুতির শাড়ি, অমুক শাড়ি তমুক শাড়ি, যেও বলে দিল। তো এত কিছু যখন পর্দা ফাঁস হয়ে গেছে, এবং উনি তো রঙিন শাড়িও পরতে পারবেন না, উনি সাজগোজও করতে পারবেন না। ওনারও তো ইচ্ছে করে, ওনার কি ইচ্ছে করেন অভিনয় করতে, ওনার কি ইচ্ছে করেন একটু পাগলু ডান্স নাচতে। উনি যার জন্য দেখবেন IPL এ গিয়ে একটু নেচে নেয় শাহরুখের সাথে। উনি শহীদদের কথা মনে না করে, হ্যাঁ, যে যাদেরকে আপনি দেখছেন স্টেজে, মানে যে অভিনেতাদেরকে অভিনয় জগতে শহীদ বানিয়ে দিয়েছে, হ্যাঁ, ওই শহীদদের সাথে ছবি তুলতে দেখেছেন তো আপনি? নিশ্চয়ই ছবি আমরা দেখলাম, ফটোশুট দেখলাম শহীদ দিবসে। তো মানে কেন শহীদ, সেই সময় শহীদ হয়েছিলেন তারা এখন তৃণমূলে চলে গেছেন, জানেন? হ্যাঁ, ওরা ভোটও দেয় তো তৃণমূলে, আপনি খুঁজলেই পাবেন ভোটার তালিকা। আমরা তো ইলেকশন যখন লড়ি আমরা দেখি যে মানে ওই দেখবেন এরপরে ভিডিও ভাইরাল হয়, অনেকের বাবা মাকে খুঁজতেও যায় ভোট দিতে, যে আমার বাবা মা তো অনেকদিন আগে চলে গেছে কিন্তু ভোট দিতে আসে, জানি তাই আসে। তো এরকম দেখুন, আমি আর বিশেষ করে ওই যে শহীদদের সাথে ছবি তুলেছেন মমতা ব্যানার্জি, এই কারণে বললাম। একটা ইনস্টেন্স দিয়ে, যেমন দিদি নাম্বার 1 খুব পছন্দের ছিল। যেই দিন দিদি নাম্বার 1 এর প্রাইজ নিতে মমতা দেবী পৌঁছে গেলেন, সেদিন সবার কাছে স্পষ্ট হয়ে গেল আরেকটা শহীদ হতে চলল। হ্যাঁ, তো সেই ঘাটালের ঘোটালা থেকে শুরু করে, হ্যাঁ, তো রচনার বঞ্চনা থেকে শুরু করে আমরা বাংলা সব দেখছি, আমরা সবটা জানি। হ্যাঁ, এখন আমাদের মা বোনেদের চমক দেওয়াটা খুব ইজি। যারা রূপলী পর্দায় দেখে, সামনে একটু দেখলে খুশি হয়, ভোটটা পেয়ে যাব, কারণ আর তো ভোটের কোনো রাস্তা নেই, না চাকরি দিতে পারছি না কিছু করতে পারছি, সেইখান করে যদি একটা ভোট পেয়ে যায়, তার জন্য ওই রূপলী পর্দা নায়ক নায়িকাদেরকে, নুসরতকে দেখেছেন আপনি, কি হলো? আমরা তো দেখলাম, আমরা
অনেক ঘটনার সাক্ষী। কিন্তু আমার মনে হয় রাজ্য রাজনীতিতে এখন ইয়াং জেনারেশনদের যারা এডুকেটেড, আমি প্রত্যেককে আহ্বান করব, যার যা খুশি রুচি থাকতে পারে, যে যা খুশি লিগেসি ধারণ করতে পারো। এমন নয় যে কেউ বিজেপি পছন্দ করছে, কেউ টিএমসি, কেউ কংগ্রেস, করতেই পারো, এটা তো গণতন্ত্র, সংবিধান কংগ্রেসেরই দেওয়া। তোমার এই যে আপনি বুম হাতে ধরে আছেন, আমি কথা বলছি, সেটা আমার গণতান্ত্রিক অধিকার, সেটা বিজেপি ঠিক করে দেবে না আমি কি বলবো, কি ল্যাঙ্গুয়েজে কথা বলবো, আমি নিরামিষ কদিন খাবো, আমি গোমাংসে হাত দেবো না, না কি করবো, সেটা তো আমার ব্যাপার। আমরা গণতান্ত্রিক, আমরা সেকুলার বলি। তো আমাদের বক্তব্য হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আমি ইয়াং জেনারেশনদের কাছে আপনার মাধ্যমে আর্জি করতে চাই, অনুরোধ করব, তোমরা সবাই যে যেখানে আছো পড়াশোনার সাথে সাথে রাজনীতিটা করো। মনে রাখবে ওই জন্মের পর থেকে যে রাজনীতি ছাড়া কিছু হয় না। আমরা বলি, অনেক বাঙালিরা এখন আপনি জিজ্ঞেস করবেন গিয়ে আপনি রাজনীতিতে ইন্টারেস্ট আছে, না না আমি রাজনীতি করি না। মানে জীবন মানে মানে ঘরের অন্দরমহল হলো স্টার জলসা, আর জীবন মানে জি বাংলা। দেখবেন সাপের মাথাতেও চুমকাচ্ছে, ব্যাঙের মাথাতেও হাত বোলাচ্ছে, এইভাবে চলে না জীবন। আপনি যখন শেষে চার পায়ে যাবেন তখনও রাজনীতি দরকার। আপনাকে ওই ফোন করে রাজনীতি মানে করলে একটু আগে গাড়ি আসবে, রাজনীতি অপছন্দ করলে একটু পরে গাড়ি আসবে। হ্যাঁ, তো এই যে আমাদের জীবনে মানে বরাবর রাজনীতির সাথে যে যোগসূত্র, দেখবেন আজকে এই নেতা ইউনিয়ন এটা ধরে আপনাকে একটা কলেজে যেতে হয়, চান্স পেতে, রাজনীতি তো। হ্যাঁ, আজকে রাজনীতি না হলে আজকে শিক্ষকরা রাস্তায় বসতো না, ঘুষ খেয়ে তো রাজনীতি লোকদেরকেই তো ঘুষ দিয়ে টাকাটা মানে চাকরিটা পেয়েছিল। দেখুন, আমার বলার বক্তব্য একটাই, যদি শিক্ষিতরা রাজনীতিতে আসে তাহলে হয়তো আমরা আগের দিনটা ফিরে পাবো, যেই জায়গাতে মা ইন্দিরা গান্ধীকে পার্লামেন্টে দাঁড়িয়ে ইস্তফার পত্র পড়ে শোনানোর স্বাধীনতা থাকবে। ছিল তো, আমরা দেখেছি ওরকম। তো এখন আমার মনে হয় আমরা এরকম একটা রাজনৈতিক মহল আমাদের দরকার, যেখানে দাঁড়িয়ে আমার বিরোধীর এগেনস্টে আমি দাঁড়িয়ে তার তুলোধনা করব, এবং উনি সেটা নেবেন মন থেকে, যে ওনার কি কি ত্রুটি খামি সেটা আমি দেখিয়ে দেওয়ার সাহস রাখবো। এখন তো বিরোধী শূন্য রাজনীতি হয়, পঞ্চায়েতে যদি বিরোধী শূন্য করতে পারো আমি তোমায় 5 কোটি দেবো, তাই না? আর বিরোধী শূন্যের বলি কারা হয়? তামান্নার মতো লোকজনেরা হয়। তাই আমার বক্তব্য হলো, যদি নওজওয়ানেরা, যদি যুবকেরা এগিয়ে আসে, তোমাদের ভবিষ্যৎ তোমাদের করতে হবে। আজকে আমিও পারতাম, যা এডুকেটেড মানে যতদূর অল্প স্বল্প পড়াশোনা শিখেছি, ইস্ট জর্জিয়া থেকে না পড়লেও কোনো একটা ছোটখাটো কলেজ থেকে পড়াশোনা করেছি, করে অ্যাটলিস্ট আমি এমনি করে কমে কিছু রোজগার করে খেতেই পারতাম। কিন্তু তাও পাশাপাশি রাজনীতিটা করছি কেন? কারণ আমার মনে হয় যে সিস্টেমে তো আপনাকে থাকতেই হবে। তো আমি বলছি, আপনি যখন প্রশ্নটাই করলেন, আমি চাইবো প্রত্যেকটা ইয়াং জেনারেশন, আপনি কানাইয়া কুমারকে দেখুন, রাহুল গান্ধী তো কম শিক্ষিত নয়। আজকে প্রত্যেকটা আমাদের কংগ্রেসের যতজন নেতৃত্ব আছে, প্রত্যেক নেতৃত্বকে দেখুন যথেষ্ট শিক্ষিত। ওরা ন্যায়ের কথা বলছে, ন্যায্য কথা বলছে, সতের রাস্তায় আছে, অহিংসার রাস্তায় চলছে, মানুষের জন্য ভাবছে। তো প্রত্যেকের আসুন, এসে বিরোধিতা সহকারে যদি রাজনীতি করতেও হয়, তাতেও যেন একটা পয়েন্ট থাকে। এখন তো সবই লজিক্যাল, মানে একটা কথা বলে দিলেই হলো, মানে নিজেও বোঝে না নিজে কি বলছে, এরকম একটা ব্যাপার। তো আমি একটা ক্লিন রাজনীতি যদি হয়, তাহলে আমার মনে হয় আমরা দেশকে আরো অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, সারে জাহাঁ সে আচ্ছা, সেই জায়গাটায় আমরা হয়তো আবার পৌঁছতে। ধন্যবাদ দিদি।